করিডোর তো আছে। বাংলাদেশের সাথে রাখাইনের করিডোর না থাকলে এই 13 লক্ষ লোক আসছে কীভাবে? রোহিঙ্গা ইস্যুটা সম্পূর্ণ ডেড ছিল 2017 সালের পরের থেকে। এই মায়ানমারের সাথে একটা চুক্তি হয়েছিল যে রিপ্যাট্রিয়েশন হবে। এটা আসার দিক হচ্ছে যে এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে, আপনার একটা কার্যক্রম শুরু হয়েছে। এখন দেখতে হবে কার্যক্রমটা কি। প্রথমে এটা কিছুটা ধোঁয়াশা হয়েছে, কারণ অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল যে 1,80,000 রোহিঙ্গাকে তারা এখান থেকে নিয়ে যেতে পারবে, এর ধরনের কথা বলা হয়েছিল। কিন্তু সেটা ছিল আর কি, মানে উচ্চাকাঙ্ক্ষাই ছিল। কারণ ট্যাটমাডাও মানে ওদের যে মায়ানমার গভর্নমেন্ট বলছিল যে আমরা নিব, কিন্তু নিবে কোথায়? রোহিঙ্গার রাখাইনের বেশিরভাগ জায়গায় তো 80-90% জায়গা আপনার রাখাইন আর্মির, আরাকান আর্মির কন্ট্রোলে। আরাকান আর্মির সাথে চুক্তি না করে তো আপনি নিতে পারছেন না। এখন যেটা ধারণা করা হচ্ছে, যে বলা হচ্ছে যে করিডোর নিয়ে কিন্তু আলোচনা ছিল, হিউম্যানিটেরিয়ান করিডোর। করিডোর তো আছে। বাংলাদেশের সাথে রাখাইনের করিডোর না থাকলে এই 13 লক্ষ লোক আসছে কীভাবে? এক ধরনের তো প্যাসেজ আছে, এটা তো আমাদের মানতে হবে, ওয়ান ওয়ে করিডোর। সুতরাং এইখানে করিডোরের থেকে বড় কথা হচ্ছে এখন তারা বলছেন যে একটা প্যাসেজ, মানে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ। এই কারণে বলতেছেন যে রাখাইনে এখন যুদ্ধ চলতেছে, সেখানে খাদ্যের অভাব হলে যে 5 লক্ষ রোহিঙ্গা ওইখানে আছে, তারা কিন্তু বাংলাদেশে চলে আসতে পারে। একটা পুল ফ্যাক্টর আছে এখানে অলরেডি। 11-12 বা কেউ বলে 13 লক্ষ, রিসেন্টলি নাকি 1,20,000 আসছে, সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। চলে আসলে তখন কিন্তু একটা বড় ধরনের সমস্যায় আমরা পড়ে যাব। তাই সেই জন্যই ভাবা হচ্ছে যে এখানে খাদ্য, বস্ত্র, আপনার মেডিসিন, অন্যান্য জিনিস তারা এখান থেকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজের মাধ্যমে পাঠাবে। এটা শুনতে ভালোই লাগে। আমি মনে করি যে ইটস এ ভেরি গুড অবজারভেশন। তবে এটা করতে গেলে তো মায়ানমার গভর্নমেন্টের একটা পারমিশন লাগবে, তাছাড়া তো আপনি পারবেন না। অ্যাট দ্য সেম টাইম ডিফ্যাক্টো গভর্নমেন্ট হচ্ছে আরাকান আর্মি, তাদেরও পারমিশন লাগবে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা কিন্তু গভর্নমেন্ট আছে ইন এক্সাইল, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যেটা আপনার ওই সুচির নেতৃত্বে যে গভর্নমেন্টটা, সেটাও আছে। সুতরাং এখানে খুব কমপ্লিকেটেড সিচুয়েশন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে চীন শেষ পর্যন্ত মালাক্কা স্ট্রেটের একটা অল্টারনেটিভ তারা তৈরি করতে পারছে, যে রাখাইনের একেবারে দক্ষিণাঞ্চলে যে চেকফো বলে একটা জায়গা আছে যেখানে গ্যাস সমৃদ্ধ, তেল সমৃদ্ধ, ওখানে তারা গ্যাস উঠায়, তেল উঠায়, এখানে তারা পোর্ট করছে, তাদের ওইখানে স্থাপনা আছে, কেউ কেউ বলে $7 বিলিয়ন। ওইখান থেকে তারা মান্দালয় হয়ে কুনমিং এবং ইউনান প্রদেশ পর্যন্ত সেখানে তারা গ্যাস লাইন, তেলের লাইন, প্লাস আপনার হাই স্পিড রেল লাইন, এক্সপ্রেসওয়ে, এগুলি তারা তৈরি করতেছে। তাদের অবজেক্টিভই হচ্ছে স্টেট অফ মালাক্কা, যেটা সিঙ্গাপুরের ওইখানে, ওইটা যদি বন্ধ করে দেয় আমেরিকা, ইন্ডিয়া, তাহলে যেন তো অল্টারনেটিভ তাদের রুট থাকে, যে যার মাধ্যমে তারা মিডল ইস্ট থেকে তেল আনতে পারবে, তাদের এক্সপোর্ট করতে পারবে। অর্থাৎ বে অফ বেঙ্গলে তারা অ্যাক্সেস চাচ্ছে, সেই অ্যাক্সেস, বে অফ বেঙ্গল অ্যাক্সেস দিয়ে তারা ভারত মহাসাগরে যেতে পারতেছে। অর্থাৎ সারা পৃথিবীর সাথে তারা অল্টারনেটিভ একটা যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে। এখন আপনি যদি ওইখানে কোনো কিছু করতে হয়, চাইনিজদের সহযোগিতা আপনার কিন্তু দরকার আছে। এক্সট্রিমলি কমপ্লিকেটেড সিচুয়েশন, কিছুটা রিস্কি সিচুয়েশন, কারণ এত কমপ্লেক্স একটা সিচুয়েশনে একজন এক এক অ্যাঙ্গেল থেকে তারা দেখছেন। এবং এটার সমাধান কি, এটা সমাধান এত ইজিলি হবে না, এত সমাধান ইজিলি হবে না। আপনি কিন্তু এই ধরনের একটা বিষয় নিয়ে সবাইকেই কি কথা বলতেই বা হবে কেন, আপনি কি মনে করেন? এখানে সেটা আপনি বলতে পারেন, কারণ বেশ কিছু ব্যক্তিকে ফরেন পলিসির সাথে, কার্যক্রমের সাথে যুক্ত করা হয়েছে। রিসেন্টলি মিস্টার অ্যাম্বাসেডার সুফিউর, যিনি মায়ানমারে অ্যাম্বাসেডার ছিলেন, তাকেও যুক্ত করা হয়েছে প্রতিমন্ত্রী র্যাঙ্ক দিয়ে। সেখানে মিস্টার লুৎফে আছেন, তারপরে ডক্টর খলিলুর রহমান আছেন, আর তো আমাদের তহিদ সাহেব আসেনি। এর ফলে হয়েছে কি, কিছুটা ল্যাক অফ কোঅর্ডিনেশনের একটা ঘটনা ঘটছে। কিন্তু তারপরে আমি যে জিনিসটা পজিটিভ সাইড দেখি, যে অ্যাটলিস্ট নাড়াচাড়া হচ্ছে।